শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার যে অন্যায় জুলুম অত্যাচার করেছে আমরা এর বিচার পেয়েছি, কিন্তু আমরা সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট নই? এখন পর্যন্ত কোনো কার্যকরী হয়নি। কার্যকরী যখন হবে তখন আমরা সন্তুষ্ট হব। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। এই রায়তে আমরা খুব খুশি, তবে অতটাও খুশি নাই। ওই দিন অতটা খুশি হবো যেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। এই দিন আমরা সব থেকে খুশি হবো। ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে ভাই, এত চলতে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. আমরা দেখতে পাচ্ছি গণসিজদা দিচ্ছে যারা ছাত্র জনতা এখানে রয়েছেন। এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। বিবাহ বার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা 17 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো আরেকটি বিস্ময়কর পতনের দিনলিপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 53তম বিবাহ বার্ষিকীর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড। আজকে শেখ হাসিনার যেই পরিণতি, এটা সবার জানা ছিল যে এই ধরনের ঘটনার যদি বিচার হয় সেই বিচারের রায়টা কি হয়। ব্যাপক গণহত্যা এবং মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে। বাংলাদেশের প্রতিটা মানুষ অবাক হবে না যে কোন ঘটনায় বিচার হলো, অবাক হবে না। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী ছিলেন। তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন, সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন, বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন। দেশের মানুষ যা বলুক, যা করুক, বিরোধী দল যা করুক, কিচ্ছু যায় আসে না। তিনি আমৃত্যু ক্ষমতা থাকবেন। আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ দেবে, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগে তার সন্তানরা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে 3জন আসামি ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে। এবং এটা আমরা আনন্দিত শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা আনন্দিত। শহীদের আত্মা শান্তি পাবে। আমরা চাই ইন্ডিয়া থেকে এনে তাকে ফাঁসি কার্যকর হবে এবং বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ কলঙ্ক মুক্ত। এখন আমাদের দাবি অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে। তিনি তো ভারতে আছেন, আমরা চাই শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে নির্বাচনের আগে, অবশ্যই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, অনেক টেস্টি অ্যাকচুয়ালি মিষ্টিটা। আর যে খবরটা শুনতেছি সেই খবরটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুদিং। দেশে যেভাবে তারা মানে রাহাজানি ছড়াইছে মানুষের প্রতি, একটি গণঅভ্যুত্থান একদিনে তৈরি হয় নাই, একজন মানুষের কষ্টে তৈরি হয় নাই। আজকে ফাঁসির আদেশ হইতেছে, এইখানে মন শান্তি লাগতেছে। আমি চোখের সামনে মানুষকে মারা যাইতে দেখছি, আমার বন্ধু মারা গেছে, আমি চোখের সামনে দেখছি। আমি কখনো এই দেশে বাংলাদেশ 2.0-তে কখনো শান্তিতে নিঃশ্বাস নিতে পারি নাই। সব চলছে মানুষের মধ্যে। যে ব্যক্তিটি এতদিন ধরে ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার জন্য বিরোধী মতকে দমন করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ারে মেরেছেন, সে মানুষটি অবশেষে ফাঁসির কাস্টে ঝুলতে যাচ্ছে। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে বলেন? দর্শক, আমরা কিঞ্চিত দেখে আসি আদালত আজকে কি বলেছে তার একটু পর্যবেক্ষণ। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেওয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। দর্শক, আমরা
আন্তর্জাতিক আদালতের যিনি চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা শুনলাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পুরো বিষয়টা তুলে ধরলাম। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না, কারণ এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। শেখ হাসিনার তার প্রেসিডিয়াম বৈঠকে বা 14 দলের বৈঠকে প্রায় একটি কথা বলতেন, যেটা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা বলতেন, তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন, সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন, বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন। দেশের মানুষ যা বলুক, যা করুক, বিরোধী দল যা করুক, কিচ্ছু যায় আসে না, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন। আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী, এরপর আওয়ামী লীগে তার সন্তানটা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসবে। এবং বিএনপি একটা সময় হাল ছেড়ে দিয়েছে, জাস্ট রুটিন ওয়ার্কে আন্দোলন করতো। বিএনপি বুঝতে পেরেছে মানে আগামী 50-60 বছরে আওয়ামী লীগকে আর সরানো যাবে না, যে জন্য বিএনপি আর কোনো বড় রকম আন্দোলন করতো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। যারা আল্লাহকে অবিশ্বাস করেন তাদেরকে এই ভিডিও দেখতে বলবো না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো। আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। আল্লাহ মজলুমদের আর্তনাদ শোনেন, প্রার্থনা শোনেন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো 24শে জুলাই। আমি যেদিন হাসিনার পতন হয়, আমি সেজদায় পরে কেঁদেছি, আমার বাবা মা কেঁদেছে, আমার স্ত্রী কেঁদেছে, আমার সন্তানরা ছোট, তারপরে তারা আমাদের অনুভূতি দেখে তারাও আনন্দে কেঁদেছে। কারণ এই দেশটার মধ্যে মানে আমরা তো এক হিসেবে মানে পালিয়েছিলাম দেশ ছেড়ে, আত্মগোপনে থাকা, ফেরারি জীবন, মানে কি একটা জীবন গত 15-16 বছর কল্পনা করা যায় না। জুলাইতে যে পরিবারগুলোর উপরে হত্যাযোগ্য চলেছে, যে বাবা মায়ের একটা মাত্র পুত্র জাস্ট প্রতিবাদের রাস্তায় নেমেছে, গুলি খেয়ে মারা গেছে, মুগ্ধ, আবু সাইদ, আমাদের আরো যারা ওয়াসিম, কত রকম আমাদের যে ছাত্র জনতা, কতগুলো মায়ের বুক খালি হয়েছে, কতগুলো পরিবার এতিম হয়েছে, সন্তান এতিম হয়েছে, ভাবতে পারেন। হাসিনা মনে করেছিল হত্যা করে টিকে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। একজনকে গুলি করলে আরেকজন দাঁড়িয়ে যেত, শুনেছেন তো। হাসিনার এই ঘটনা বাংলাদেশকে কয়েকটা বিষয় শিখিয়েছে, খুব মন দিয়ে শুনবেন। হাসিনা তিনি 16টা বছর বা 15টা বছর টিকেছিলেন। তিনি ভেবেছিলেন গুম, ক্রসফায়ার, খুন অথবা রাস্তায় নামলে পুলিশ পেটাবে, তারপর আন্দোলনের দিন আগের দিন বাসায় গিয়ে নেতাদের গ্রেফতার করবে, সব ঠান্ডা। 15টা বছর তাই ছিল। বিএনপি জামাতের উপর যত রকম নিপীড়ন সব চালিয়েছে, আর একটা দলকে টাকা দিয়ে কিনে ফেলেছে। দেখলে মনে হয়েছে তারা অনেক বড় নেতা, তারা অনেক ফাইট করছে। এরা সব ছিল আওয়ামী লীগের পেইড দালাল। এখনো বিএনপির মধ্যে তারা আছে, বড় বড় পদে আছে, আমরা জানি তাদের নাম। তো বিষয়টা হলো শেখ হাসিনার এই পরিকল্পনা অনুযায়ী এমনভাবে দেশ চলছিল যে শেখ হাসিনা মানুষকে মারতে দ্বিধা করতো না। এই যে আমাদের সেনা অফিসার যারা গুম করে, তারেক সিদ্দিকী, তারপর আরো যারা আছেন, 7জন 8জন করে মানুষ মেরে ফেলছে, একজন দেখছে তাকে মেরে ফেলছে। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না হাসিনার আমলে। ধরেন একজনকে গুম করতে নিয়ে গেছে, আমি ঢাকা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল মুকাদ্দেসের কথা বলি, এই ছেলেটাকে টার্গেট করছে। তো এই ছেলেটার যাচ্ছিল তার আরেক বন্ধু অলিউল্লাহকে নিয়ে, একসাথে তারা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। তো মুকাদ্দেসকে নিতে গেলে কি করতে হবে, অলিউল্লাহকে নিতে হবে। দুজনকে একসাথে ভ্যানিশ করে দিয়েছে। ইলিয়াস মোল্লা তার সাথে তার ড্রাইভারকেও ভ্যানিশ করে দিয়েছে। আর নারায়ণগঞ্জের 7 মার্ডার যেটা বলে, অনেকে বলে 9 জন, কেউ বলে 7 জন, একজনকে টার্গেট করছে, কিন্তু যে বাকিরা সাক্ষী ছিল দেখছে, তাদেরকেও মেরে ফেলছে। মানুষের জীবনের মূল্য যে কত কম ছিল শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। কেউ প্রতিবাদ করেছে, কেউ ফেসবুকে লিখেছে, গুলি করে মেরে দিয়েছে। পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব কাউকে টার্গেট করছে, কারো ব্যক্তিগত আক্রোশ ছিল, তাকে বিএনপি জামাত বানিয়ে মেরে ফেলছে। এই আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছ থেকে টাকা চেয়েছে, টাকা দাঁড়িয়ে তুলে নিয়ে মেরে ফেলছে। বউকে রেপ করেছে, সন্তানকে মেরে ফেলছে। লক্ষ্মীপুরের ডাক্তার তাকে ছাদ থেকে লাঠিতে নিচে ফেলে মেরে ফেলছে। এই যে 15টা বছরে আইনের জাহিলিয়াত আমরা দেখলাম শেখ হাসিনার আমলে, দুঃখজনক হলে সত্য, আওয়ামী লীগের বিবেক বর্জিত, গর্ধব, কতগুলো মূর্খ, কতগুলো বেইমান লোক হাসিনার জন্য এখন রাজপথে নামছে। এরা একবার চিন্তা করছে না যে হাসিনা কি করে গেছে। আজকে দেখেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছে। এই হাসিনা কি কল্পনা করেছে কখনো তার বিরুদ্ধে রায় হবে? যিনি নিজেই আদালতের রায় লিখে দিতেন, কাদের মোল্লার ফাঁসি হবে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, কামরুজ্জামানের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই নির্দেশটা কে দিতেন? শেখ হাসিনা নিজে দিতেন। কিসের বিচার? কোনো বিচার ছিল না আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনাল, সব ফেক খেলা ছিল। আমরা স্কাইপ কেলেঙ্কারি দেখছি না, আমার দেশে লিক করে দিল, যে কারণে মাহমুদুর রহমান গ্রেপ্তার হলো। হাসিনার এই প্রহসনের বিচার শেষে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিল। কিন্তু হাসিনা বুঝিনি তার দিন এরকম আসতে পারে। তিনি বেঁচে গেছেন, ভারতে চলে গেছেন, আসলেই তাই না। তিনি এই দেশে আর ফিরতে পারবেন না। তার আওয়ামী লীগের রাজনীতি শেষ এবং হাসিনা পরিবারের রাজনীতি শেষ। কোনোদিন যদি আওয়ামী লীগ আবার দাঁড়ায়, সেটা মুসলিম লীগের মতো কোনো একটা দল হবে। লিখে রাখেন, বাংলাদেশে রাজনীতির যে উত্থান, মানে আওয়ামী লীগের মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতির উত্থানটা হয়েছে, সেটা হলো এখন জামাত। বিএনপি 1 নম্বরে থাকবে, দ্বিতীয়ত জামাত। এবং আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রায়টি দিয়েছে, এই রায়ের পেছনে কারা রয়েছেন? অধিকাংশ জামাতের লোক। প্রসিকিউশনে কে ছিলেন? যিনি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের আসামি পক্ষের হয়ে লড়াই করেছিলেন, তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর। ভারত থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে, আজকে হুমকি দেওয়া হচ্ছে, বিগত সময় তাকে প্রাণনাশের হুমকি একাধিকবার দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন আমাদের আদালতের বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, থামেনি কেউ আপোষ করেনি। যাদের বুকে সাহস থাকে তারা দেশকে পাল্টে দিতে পারে। আমরা সেলুট দিই
তাজুল ইসলাম ভাইকে, আপনি যেই পক্ষেরই সমর্থন করেন, আপনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন। এই তাজুল ইসলামকে নিয়ে আসিফ নজরুল বলেছিলেন যে যখন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাচ্ছিলাম, চিফ প্রসিকিউটর কাকে বানাবো, অনেককে অফার করেছি, অর্থাৎ তিনি বিএনপি অনেক আইনজীবীকেও ইঙ্গিত করে বলেছেন, কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে চিফ প্রসিকিউটর বানাতে হবে যিনি অর্থের কাছে বিক্রি হবে না, কারণ এই পদটাতে হাজার না লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কেনার চেষ্টা করবে অ্যাটলিস্ট বাঁচার জন্য, কারণ আওয়ামী লীগের কাছে হিউজ টাকা আছে। পুরো 16 বছর যে লুটপাট করেছে কত লক্ষ কোটি টাকা, এগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। তো এমন ব্যক্তিকে এখানে দিতে হবে, এটা আসিফ নজরুল বলেছেন, যিনি অর্থের কাছে বিক্রি হবেন না। পাহাড় সমান টাকা দিলেও তিনি বিক্রি হবেন না। তিনি দেশ এবং জাতির কাছে দায়বদ্ধ থাকবেন, ইমানদার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করবেন। সেই প্রমাণটি করেছিলেন তাজুল ইসলাম। এটা আমি জানি না এটা অন্য কোনো ব্যক্তি হলে কি করতেন। আমরা দেখছি না 16 বছর আওয়ামী লীগ নির্যাতন করার পর ক্যান্টনমেন্টে 650 জন আসামি পালিয়েছিলেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সেই দোসররা, ফ্যাসিস্টরা যারা 16 বছর নির্যাতন করেছেন, সবাই পালিয়ে গেছেন একে একে। প্রত্যেককে কয়েকটি রাজনৈতিক দল, মানে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের নাম আসছে, তারা টাকার বিনিময়ে সব কাঁটাতার দিয়ে ভারত পার করে দিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সীমান্তের বিজিবি তাদেরকে টাকা দিয়েছে, তারা পার করে দিয়েছে। ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে গেছেন সেখানেও নাকি বড় অঙ্কের লেনদেন হয়েছে। এই লেনদেন কি সেনাবাহিনী করছে নাকি আমাদের রাজনৈতিক দলের লোকেরা করছে, এটা আর বলা লাগবে না, আপনারা বুঝে গেছেন। শুধু টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনিগুলোকে পার করে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা, যারা 16টা বছর মেরেছেন, কতটা লুভি আমাদের দেশের রাজনীতিবিদরা, কতটা লুভি আমাদের দেশের প্রশাসনের লোকরা, এত কারাপ্টেড লোক দিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন। কিন্তু দেখেন, প্রসিকিউশন বিক্রি হয়নি, কোনো হুমকিতে মাথা নত করেনি। ভারত থেকে হুমকি আসার পর মাথা উঁচু করে আজকে শেখ হাসিনা রায় দিয়েছে। আমি রায়ের পুরো ব্যাখ্যায় গেলাম না, সবাই জানে, আমি একটু পেছনের খবরে আসছি এই কারণে। প্রিয় দর্শক, সবকিছু মিলে আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে স্টপ। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিঠি দেওয়া হয়েছে ভারতকে। ভারত দেবে কি দেবে না এটা ভারতের বিষয়। এবং শেখ হাসিনার 585 বা 83টি মামলা তার বিরুদ্ধে হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনালে আছে 27টি মামলা। আজকে যে রায় হয়েছে 5টি মামলা, আর অনেক মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আসছে দিনগুলোতে এই মামলাগুলোর একটা পর একটা রায় আসবে, এবং এতে করে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধরে নিতে পারি দি এন্ড। এখন বলবেন যে না, আওয়ামী লীগের মতো দল শেষ হবে না, 21 বছর পর আওয়ামী লীগ ফিরে এসছে। 21 বছর পর শেখ মুজিব ফিরে আসেনি, শেখ হাসিনা ফিরে এসছে কারো ভুলে। কিন্তু এবার সেই ভুলটি করবে না, কারণ এবার কোনো রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটায়নি, ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা। তারা রাজনৈতিক দলেরও না, রাজনৈতিক দলের ব্যানারেরও না। এবং যে জনতা বুঝে গেছে, যে জনতা আন্দোলন করতে শিখে গেছে, গত 16 বছর 15 বছর বিরোধী দল হাসিনার একটা পশম পাকা করতে পারেনি। আর যারা করেছে এই দেশের একদম আম জনতা। সো আগামী দিন যারা ক্ষমতায় বসবেন, তারা আওয়ামী লীগের বাকি মামলাগুলো পরিচালনা করতে হবে। যদি না করেন, তাদের পরিণতি একই রকম হবে, হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে বঙ্গোপসাগরে, কারণ ভারত তাদের অ্যাকসেপ্ট করবে না। তো সবকিছু মিলে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। কিরকম? হাসিনার এই রায়ের পর যে অবস্থাটি তৈরি হবে, এর পুরো ক্রেডিটটা চলে গেছে জামাতের ঘাড়ে। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। রায় নিয়ে খুব দায়সারা পোস্ট ফেসবুকে দেখছি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ট্রাইব্যুনাল থেকে আমরা একটি সঠিক রায় প্রত্যাশা করি। মানে তার বক্তব্যটা এরকম যে এই ট্রাইব্যুনাল হয়তো ভুয়া রায় দিতে পারে, আমরা এটা আশা করি না, আমরা ন্যায় বিচার আশা করি। এতদিন পরে এই বক্তব্যটার উদ্দেশ্য কি? তো সবকিছু মিলে যেমন গণভোট বিএনপি চাইছে না, তেমনি এই বিচারটা বিএনপি চাইছে কিনা একটু অস্পষ্ট রয়ে গেছে। বিএনপির সাধারণ কর্মীরা চাইছে, কিন্তু নীতি নির্ধারকরা যারা এতদিন হাসিনার সাথে লিয়াজো করেছিলেন, কামিয়েছেন, তারা হয়তো চাচ্ছে না। কিন্তু মানে স্বাভাবিকভাবে বিএনপির অনেকেই চাইছেন, অনেক না সবাই চাইছেন, কিন্তু যারা স্বার্থে তারা চাইছেন। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন জামাতের উত্থানটা কি পেলেন? ইতিমধ্যে আমরা যতগুলো জায়গাতে জরিপ চালিয়েছি, জনকণ্ঠ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, এগুলো সবই তো আওয়ামী লীগের পত্রিকা। তারপর টেলিভিশনের যে পেজ, মাল্টিমিডিয়ার যে পেজ, ওয়েবসাইট, প্রত্যেকটি জায়গায়, যমুনা, সময়, 24 আদার্স যে টেলিভিশনগুলো আছে, তাদের যে পেজগুলো দেখবেন জরিপ পরিচালনা করছে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়। 15 থেকে 20% না ভোট, 80-র উপরে হ্যাঁ ভোট। মানে বিএনপির পক্ষে যায় এমন বিষয়ের জরিপগুলো সব 20-এর নিচে। তার মানে পারসেপশন কি বলছে আগামী নির্বাচনের? তার মানে রাজনীতিতে বিএনপি পর জামাতের একটা উত্থান ঘটতে যাচ্ছে, এবং আগামী দিনে জামাত যেভাবে ব্যাটিং করছে ইসলামী দলগুলোকে নিয়ে, ভোটের মাঠে জামাত বড় রকম একটা কিছু ঘটাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে 3 জন আসামি ছিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে, এবং এটা প্রত্যাশিত ছিল। এটা যে অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করবো। দর্শক, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো, এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ এই যে শেখ হাসিনা ফাঁসি রায় হয়েছে, এবং এটা প্রসিডিউর কিন্তু এখানেই শেষ। যেমন জামাত নাজাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায়, তারপরে আপিল, সেই আপিলের ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা, তারপরে আবার রিভিউ আবেদন। এখানে এরকম কিছু না,
মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বা আসাদুজ্জামান খান কামালকে, তাহলে তাদের সাথে সাথে ফাঁসি দেওয়া যায়। পলাতক আসামিরা আপিল করতে পারে না। আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয়। কারণ চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি রাজশাহী ছিলেন, যে 5 বছর জেল হয়েছে, তিনি চাইলে আপিল করতে পারবেন। যদি আপিল করে তেমন কোনো লাভ নেই, বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদণ্ড হয়েছে 5 বছর। তার মধ্যে তো অলরেডি 1 বছর হয়ে গেছে বা 1 বছর বেশি হয়ে গেছে। আর কিছুদিন পরেই তিনি চাইলে 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। তার রাজসাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, এটাই নতুন বাংলাদেশ। চারদিকে খুশির বন্যা, মানুষ এটা উদযাপন করছে, সেলিব্রেট করছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামে কিন্তু বেশ কয়েকটা দল আছে, যেমন জাসদ ছাত্রলীগ, আরো ছাত্রলীগ আছে, মুসলিম লীগের ছাত্রলীগ, তো ওগুলোর কোনো নামগন্ধ আছে। তো শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদের মতো বড় ধরো না, ন্যাব ভাসানী টাইপের একটা দল আপনি বলতে পারেন। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো এবং এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো? হ্যাঁ, মারাত্মক ক্ষতি হয়েছে। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সজীব ওয়াজেদ যা বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে। হ্যাঁ রেখেছে, ইটস ট্রু, কিন্তু এতদিন রেখেছে। কিন্তু এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার, জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি, এবং চাক্ষুষ সাক্ষী, ডিজিটাল সাক্ষী, চোখের সামনে ঘটনা। এটা পুরনো কোনো আর্কাইভ ঘেটে অথবা পুরনো কোনো ঘটনা না, একদম ইনস্ট্যান্ট। মানে এই রায় সম্পর্কে এটা কোনো ইখতিলাফ নেই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না, কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনা ঘটনা ঘটেছে, হাসিনা গণহত্যা চালিয়েছেন। তো এর যে মৃত্যুদণ্ড হবে, ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে লিগাল আলোচনা কিছু নেই। যেমন কাদের মোল্লা কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, এদের রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এইটা 8 কিলোমিটার দূর থেকে দেখেছে অমুক তমুক, যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কত ছিল, নানান প্রশ্ন ছিল। কিন্তু শেখ হাসিনার মামলা ক্ষেত্রে এগুলো কিছুই না, আমাদের চোখের সামনে ঘটেছে। এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা। আমরা ভিকটিম পরিবারগুলো আছে, তাদের কবর তাজা, এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নেই, এরকম একটা অবস্থা। তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়ায়। এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশেরও একটা ডিপ্লোমেসি আছে। এক্ষেত্রে ইউনূস সরকার এখন জোরালোভাবে শেখ হাসিনাকে দাবি করতে পারবে, রায় হয়ে গেছে, এখন দেন। আপনি এখন কি বলবেন? বাংলাদেশের আদালত, বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাধ্য। এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে, এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরত দেন। এবং যেখানে জাতিসংঘ এনগেজড, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ। এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে, না বাংলাদেশের হাতে তুলে দিবে, এটা বলা যায় না। রায়ের আগে শেখ হাসিনাকে ভারতে রাখা আর রায়ের পরে শেখ হাসিনাকে ভারতে রাখা এক নয়, যেহেতু এখানে আর কোনো প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতে হলে তাকে সারেন্ডার করতে হবে। এই জায়গায় ভারত একটা মাইন্ডকে চিপে পড়েছে, কঠিন পরিস্থিতি পড়েছে। তো এতে শেখ হাসিনা দেখবেন যে এখন ঘুম হয় না যে ভারত কি করবে। ভারত একটা দেশ, তাদের জাতীয় স্বার্থ আছে, বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায়, তাদের হোটেল ব্যবসা, চিকিৎসা ব্যবসা অনেক কিছুই চলে না, তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেচতে পারে না। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি। এখন শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে নাকি? বাংলাদেশ সরকার এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে, জাতিসংঘের কাছে বলবে, নানান জায়গায় যাবে। এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে, শেখ হাসিনা মানসিকভাবে ভেঙে পড়বেন ডেফিনেটলি। এটা ইউরোপ, আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন, মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না, তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সট্রাডিট করবে না, এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল। কিন্তু দিস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত আনার একটা গ্রাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড। আসাদুজ্জামান খান কামালকেও বা কি করবে? শেখ হাসিনাকে রাখলো, কামালকে। অতএব এটা একটা খুশির খবর, শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। ঐতিহাসিক রায়, নতুন বাংলাদেশ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে। মিনিমাম আসাদুজ্জামান খান কামাল। এখন ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় পড়া, মাইনকে চিপায় পড়া, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয়দাতা দেশ, মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষক দেশ, এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে চায়, পাকিস্তানের খোঁজে আরো অনেক ঘটনা সামনে দেখবেন আপনারা, এগুলো থেকে যদি বাঁচতে চায়, ভারতের সামনে দুইটা রাস্তা আছে। শেখ হাসিনাকে ফেরত দিতে তারা বাধ্য, কিন্তু আইনের ফাঁক করে শেখ হাসিনাকে তারা চাইলে বাঁচাতে পারে, তৃতীয় কোনো দেশে ছেড়ে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে, অথবা প্রসিডিউরাল একটা প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে। কিন্তু ইট উড বি ভেরি টাফ। সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত সহজে, আর শেখ হাসিনার যে বিষয়টা, এটা প্রক্রিয়া দিন রাখবে যে হ্যাঁ দিচ্ছি এটা বলে শেখ হাসিনাকে অন্য কোথাও বা তার বয়স শেষ হয়ে যাবে, অথবা নারী বিবেচনায় যদি আলাদা কোনো এক্সামশন দেওয়ার সুযোগ থাকে, তো এইসব যুক্তি দেখাতে পারে। কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষায় আসাদুজ্জামান খান কামাল কিংবা আরো অন্যান্য মামলার কিছু আসামিকে এক্সট্রাডিট করতে পারে, যদি পারফেক্টলি ডিপ্লোমেসি চালাতে পারে ইউনূস সরকার। আজকে শেখ হাসিনার যেই পরিণতি, এটা সবার জানা ছিল যে
এই ধরনের ঘটনার যদি বিচার হয় সেই বিচারের রায়টা কি হবে? ব্যাপক গণহত্যা এবং মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে। বাংলাদেশের প্রতিটা মানুষ অবাক হবে না যে কোন ঘটনায় বিচার হলো, অবাক হবে না। কিন্তু অনেক ঘটনা অবাক হয়েছে যখন 20, 30, 50 বছর আগের ঘটনা নিয়ে বিচার হয়েছে, কারণ এটা সবার অংশগ্রহণ ছিল এবং সবার সামনেই ঘটনা ঘটেছে। সাক্ষ্য, প্রমাণ, তথ্যপাত সব কিছু ছিল। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক মিডিয়া কাছেও সেই তথ্যগুলো ছিল এবং তারাও বলেছে, জাতিসংঘ বলেছে। সেগুলো পর্যালোচনা করেই একটা ইতিহাসের একটা অনিবার্য রায় সেটা ঘোষিত হলো। কিন্তু একই সঙ্গে আমার কাছে একটা জিনিস মনে হয়, শেখ হাসিনা তো শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটা রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী, যার সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে, যার বিরুদ্ধে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই তার পিতা শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। তার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। এ ব্যাপারে কোনো স্বীকার করতে আমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নেই, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস সে আওয়ামী লীগ শেখ মুজিবকে কখনো অস্বীকার করা যাবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখেন, শেখ হাসিনারও যেমন একটা গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক সময় তার ভূমিকা ছিল এরশাদের সময়। তার পিতা শেখ মুজিবুর রহমানেরও লম্বা ইতিহাস আছে। কিন্তু দুইজন যখন বিদায় নিলেন, দুইজন যখন একেবারে অনিবার্য একটা পরিণতি হলো দুইভাবে, তখন গণতন্ত্র ছিল না, তখন জনসমর্থন ছিল না, দুইজনই অপাঙ্ক্তেয় হয়ে গেল। শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশে কান্নাকাটি করার মতো লোকও ছিল না। আর শেখ হাসিনাকে যখন পালিয়ে যেতে হলো, তখন তার পক্ষে একটা মিছিল, একটা কোনো জটলাও দেখা গেল না, এবং খুব লজ্জাজনকভাবে দিল্লিতে পালিয়ে গেল এবং গণহত্যার দায় নিয়ে সেই গণহত্যার দায়ে তার বিচার হলো, তার ফাঁসি হলো। অদ্ভুতভাবে মিলে গেল। দেখেন, দুইজনই যখন নাকি বিদায় নিলেন রাজনীতির মঞ্চ থেকে, তখন তাদের জনসমর্থন নেই, তখন গণতন্ত্র নেই, অথচ দুইজনই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ সেই আন্দোলনে শরিক হয়েছে এবং অনেকে মারাও গেছে, জীবনও গেছে। কিন্তু কিভাবে যেন বহু বছরের ব্যবধানে দুইজনেরই একটা 1966 সালে এই দিনে উনি বিয়ে করছিলেন। আমরা কথায় বলি না, জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর ইশারায়। দেখেন, আল্লাহর ইশারায় এই দিনেই উনার বিয়ে, এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি, একই দিনে, সব তার ইশারায়, তাই না? 1966 সালে বিয়ে করছিলেন উনি। তারপরে ঘর সংসার করছে কিনা এগুলো নিয়ে আর আলাপ করতে চাই না। কোনোদিন উনাদের মুখে, কারোই মুখে, জয়ের মুখেও তার বাপের নাম শুনিনি কোনোদিন। এবং শেখ হাসিনাও কোনোদিন উনার হাজবেন্ডের নাম মুখে নিত না, কারণ উনি মুসলিম নারী, তো স্বামীর নাম মুখে নিতে নাই, যার জন্য নিত না। উনি আল্লাহর উপরে খুব বিশ্বাস। আজকেও একটা অডিও কল আছে, অডিও কলে বলতেছে, আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে রক্ষা করবে, এই দেশের খেদমত করার জন্য, এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি। আসলে উনি বুঝতে পারতেছে না, বুঝার ক্ষমতা হারায় ফেলাইছে। ওই যে সীসা দিয়া কান বন্ধ করে দিছে, সীসা দিয়া চোখ বন্ধ করে দিছে। এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে সবই কিন্তু উনার দৃষ্টিভঙ্গি দিয়া দেখা। ওই যে আল্লাহর দৃষ্টিভঙ্গি, আল্লাহ যে একটা বিধান দিছে, আল্লাহ যে একটা আইন দিছে, আল্লাহ কোরআন শরীফে যে কি লেখছে, এগুলো পড়লেও বুঝছেন এখন আর মনে রাখতে পারতেছে না। এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতার এমন একটা জায়গা চলে গেছিল দুনিয়াতে যে আল্লাহ আছে, আমার মনে হয় উনি ভুইলা গেছে। হ্যাঁ, ভুইলা গেছিল না, ভুইলা গেলে এভাবে মানুষ হত্যা করে। একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। আর উনি 1400 মানুষ হত্যা করছে, কিন্তু সবগুলোর বিচার কিন্তু এখানে আসে নাই। মাত্র 5টা বিচার হয়েছে, 5টা বিচারের রায়। আরো অনেক বিচার আছে, কিন্তু ওগুলো থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে। যাই হোক, এই রায়টা ভাই আমি মনে করছিলাম, সত্যি কথা বলি, 10-15-20 মিনিটের হবে। এটা যে প্রায় 3 ঘন্টা হবে এটা কল্পনা করি নাই। আর পুরোটা ইংরেজিতে। হ্যাঁ, বুঝতে অনেক কষ্ট হইতাছিল। মাঝে মাঝে ছেলেরে ডাকতেছিলাম যে আমারে বুঝাও, পুরোটা ক্লিয়ার করে বুঝাও। হ্যাঁ, বুঝতে চাইতেছিলাম ইংরেজিতে, কেন যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে, স্বচক্ষে দেখতে পারে সরাসরি। তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই, যে বিচারের রায় সরাসরি। তার মানে কি, সারা বিশ্বকে জানাইতে চাইছে। এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে, বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি, যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি, তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না। কারণ কি জানেন, চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব, একটা দুইটা না, তো শত শত সাক্ষী প্রমাণ, এবং উনার নিজের ভয়েস। আর এই ভয়েস গুলা যে উনার, এটা একেবারে পরীক্ষিত, বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আই নাই, এই আদালতে দেওয়া হয়েছে।
তার মানে কি জানেন, এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে। এখন কথা হচ্ছে উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদিজি কি উনারে দিয়ে দিবে? না না না, মোদি দিবে না ভাই, দিতে চাইবে না। কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনার কাছ থেকে চাইবে, যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে, কিছু দেবার বিনিময় হইলেও চাইবে। এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে, তোমাদের তো 7 সিস্টার একটা লফ ল্যান্ড, এখানে কোনো সমুদ্র নাই, যোগাযোগ নাই, ওইখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গে যাইতে হয়, আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে, আমি তোমার ভাই বন্ধনের সুযোগ দিয়ে দিব, শেখ হাসিনারে দিয়া দাও, আর ওই ডাকাত কামালরে দিয়া দাও। ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীর ভাবে, আর যদি ওই 7 সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক লগে বলে যে দিয়া দাও রে, আমরা সুযোগ সুবিধা পাইতে চাই, আমাদের দেশের উন্নয়ন করতে চাই, মানে ওই 7 সিস্টারের ওই বিনিময় হইলেও দিয়ে দিতে পারে ভাই, ঠিক নাই? দেখি না কি হয়। দেখেন এই বিচারটা কই থেকে শুরু করছে, একবারে 71 থেকে শুরু করছে। কিন্তু 71 থেকে বলতে বলতে শেখ মুজিবের আমলটা, ওই বাকশালের আমলটা, বাকশাল মানে বুঝেন তো, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাকশাল, এই বাকশালের মাধ্যমে এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ করছিল। তারপরে ভাই আরো কত ঘটনা উঠে আসছে ওই আমলে, মানে শেখ মুজিবুরের আমলে আর্মিকে অবজ্ঞা কইরা, অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল, আর ওই রক্ষী বাহিনী প্রায় 25 থেকে 26 হাজার মানুষ মারছিল। তারপরে আরো কত ঘটনা উঠে আসলো, চিন্তা করেন। শাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে, বিডিআর এর ঘটনাও এই বিচারে উঠে আসছে, কিছুই তো বাদ যায় নাই। মানে একেবারেই শুরু থেকে শেষ, মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুইলা ধরছে। এবং তার দলের অঙ্গ সংগঠন এই যে ছাত্রলীগ, হেলমেট বাহিনী, পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে সব কিছু তুইলা ধরা হয়েছে। পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে, হ্যাঁ, এই বিচার কার্য আপনি যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে। সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই, সমস্ত পত্রিকা, বিশ্বের সমস্ত পত্রিকায় শেখ হাসিনার এই বিচারের রায়, সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি। এবং ভারতের পত্র পত্রিকা, ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা। কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে, ভারতের মিডিয়া থেকে কিন্তু কোন রকম নিজেদের মতামত দেয় নাই। আমাদের বিচার কার্য, মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেইটুকুই তুলে ধরছে, নিজেদের কোনো মতামত দেয় নাই। এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে, এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে ফাঁসির আসামি শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল। দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায়, সবকিছু বদলে যায়। যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল, সেই বিচার ট্রাইব্যুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে। অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন, কি দরকার ছিল, এটা কি ভাই কোনো গ্ল্যামার আনলো এই বিচারে, এটা কি আমাদেরকে বোকা পাইছে? আরে গাধা, আরে গাধা, আপনারা কেন বুঝেন না? সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে। আর আপনারা আগে অতীতে দেখেন নাই কি হয়েছে, অতীতে কোনো বিচার কার্য এভাবে সরাসরি দেখাইছে? দেখাই নাই। কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাদার আপনাদের? যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা বিচারের কার্যক্রম দেখাইতো না, কি দেখাইতো? ওই যে জল্লাদ দড়ির মধ্যে কলা দিয়া, তেল দিয়া দড়ি পেঁচাইতেছে, এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো। এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায় ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো, ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতাছে, ওয়াও 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 আওয়াজ কইরা আমরা তাকায় রইছি। তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে, লাশ নিয়ে যাইতেছে। মানে বিচারের রায় হবার পর, মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলা তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া। কার ইশারায় কেন ধরতো বুঝছেন তো? মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে, হ্যাঁ, কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায়, এই ভয় ঢুকাই দিত। কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই। শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না, কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইর হইতেছে, কিভাবে দড়িতে কলা মাখতেছে, তেল মাখতেছে, এবং জল্লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতেছে। সমস্ত পত্রিকার হেডলাইন, হায় রে আলোচনা, প্রত্যেকটা মৃত্যু নিয়েই এরকম মজা করছে তারা। প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ঝাঁপায় পড়তো, আমাদের কাছে এগুলা তুইলা ধরতো, আমাদের মনের মধ্যে ভয় ঢুকাই দিত। এই ভয় নিয়ে আমরা কৃতদাস হয়ে গেছিলাম, গোলাম হয়ে গেছিলাম। আর ওই গোলামি থেকে, ওই গোলামির জিঞ্জির থেকে আমাদেরকে মুক্তি দিল এই দেশের আম জনতা, সাধারণ মানুষ এবং ছাত্ররা। এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনে দিছে। আর আইসা হাল ধরলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তারপরে আমরা লাইয়া গেলাম ওনার পিছনে। হায় রে হায়, যেভাবে বাস দিলাম, আইকাবার সারা দিন রাত 24 ঘন্টা
গত 15 মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাস দিয়েই যাচ্ছে আর উনি বাস নিয়েই যাচ্ছে কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই। এখন বুঝা নেন উনি কি মানুষ, কেমন মানুষ। চুপচাপ কাজ কইরা গেছে, অনেক বড় একটা কাজ সাইরা ফেলাইছে ভাই। এই বিচার কার্য 15 মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল। 8 থেকে 10,000 পাতা এই লেখনি, এই বিচার কার্য। আগে তো বিচার রায় হইতো, বিদেশ থেকে লিখে দিত, এখানে এসে রায় দিয়ে দিত। আর নাহলে শাহবাগ থেকে রায় চাইতো, ওই রায় কার্যকর করা হইতো। মনে নাই? মনে থাকা উচিত। হায় এখন আমার মনে পড়তেছে শ্রদ্ধেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল। ওনাকেও কিন্তু রাজাকার বানায় ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বইলা গেছিল, এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে, এটা যেন চালু থাকে। এটা চালু থাকলে একদিন তারও ফাঁসি হবে, শেখ হাসিনারও এখানে বিচার হবে, তারও ফাঁসি হবে। এই কথা উনি ওই টাইমে